ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এমএস কোচিং বিরা। স্বাগত আপনাদেরকে আমাদের আবারও একটি নতুন এপিসোডে। আমাদের আজকের এই ক্লাসটি NIOS এর উচ্চ মাধ্যমিকের ইংলিশের প্রথম অধ্যায়কে নিয়ে আমাদের আজকের ক্লাস মাই ফার্স্ট স্টেপ। খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়টা শুরু করার আগে আপনাদের সকলকেই অনুরোধ করব, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে আমাদের চ্যানেলটাকে স্প্রেড করবেন। একই সঙ্গে আমরা শুরুতেই যে কথাটি বলবো সেটি হলো ইংরাজি সিলেবাস সম্পর্কে আপনাকে প্রথমে সংক্ষেপে একটু বলে রাখি। সেটা হলো যে আপনাদের উচ্চ মাধ্যমিক NIOS এর ইংলিশে 25 নম্বরের সিন থাকে, 25 নম্বরের আনসিন থাকে। তাহলে 25 সিন 25 আনসিন 50। আপনাদের 7টা রাইটিং থাকে, 5 7 35 নম্বর, 5 নম্বর করে প্রত্যেকটা রাইটিংয়ে, 5 7 35 নম্বর, অর্থাৎ 7টা রাইটিং করতে হয়, তাতে 35, তাহলে 50 8 35 85। আর 15 নম্বর থাকে ইংলিশ গ্রামার, অর্থাৎ এই হলো 100 মার্কস। তা যে 25 নম্বরের সিন থাকে, সেই 25 নম্বরের যে সিন থাকে, সেই সিনের যে জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন হয়, সিন পার্টের আসে, সেই জায়গাগুলো আমরা পড়ানোর চেষ্টা করছি। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা হলো মাই ফার্স্ট স্টেপ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আমরা চেষ্টা করছি এই এক ভিডিওর মধ্যে এই মাই ফার্স্ট স্টেপ, এই চ্যাপ্টারটাকে লাইন ধরে ধরে বাংলা মানে করে দেওয়ার, মূল শব্দগুলো, প্রধান শব্দগুলোর বাংলা মানে করে দেওয়ার, যাতে আপনারা এই ভিডিও থেকে উপকৃত হতে পারেন। শুরু করছি আমাদের সেকশন 1। বলছি সেকশন 1-এ যে আই মে নেভার বিকাম এ ক্রিকেটার অ্যান্ড দিস বুক উড সার্টেনলি নট হ্যাভ বিন রিটেন। বলছে আই মে নেভার বিকাম এ ক্রিকেটার, আমার কখনো একজন ক্রিকেটার হয়ে ওঠা হতো না। যে ক্রিকেটের প্রশ্ন যখন আসলে এই প্রসঙ্গটা প্রথম এড়িয়ে গেছিলাম ব্যাপারটা, এটা হলো একটা অটোবায়োগ্রাফি, অর্থাৎ আত্মজীবনীমূলক রচনা, এবং যেটা লিখেছেন সুনীল গাভাস্কার। আমরা জানি সুনীল গাভাস্কার একজন বিখ্যাত ভারতীয় ক্রিকেটার, আমরা সকলেই তাকে চিনি। তার আত্মজীবনী থেকে একটা অংশ এখানে কিন্তু তুলে দেওয়া হয়েছে। তাই শুরুতেই তিনি বলছেন আই মে নেভার হ্যাভ বিকাম এ ক্রিকেটার, আমার কখনো একজন ক্রিকেটার হয়ে ওঠা হতো না। অ্যান্ড দিস বুক উড সার্টেনলি নট হ্যাভ বিন রিটেন, এবং এই বইটাও আমার কখনো লেখা হতো না। ইফ অ্যান ইগল আই রিলেশন মিস্টার নারায়ণ মাসুকার হ্যাড নট কাম ইনটু মাই লাইফ দ্য ডে আই ওয়াজ বর্ন। বলছে যদি না ইগল আইড রিলেশন, যে ইগলের মতো চোখ, ইগলের চোখ অনেক উপর দিয়ে, ইগল যায় আকাশের অনেক উপর দিয়ে, কিন্তু নিচে দেখতে পায়, সেই রকম ইগলের মতো মানে ধূর্ত চোখ, খুব ভালো দর্শন ক্ষমতা, এইরকম চোখ যার থাকে তাকে বলে ইগল আইড, ইগলের মতো চোখ। সেই রকম একজন চোখের সঙ্গে যদি আমার রিলেশন না থাকতো, সম্পর্ক না থাকতো, তিনি কে? মিস্টার নারায়ণ মাসুকার, তার নাম নারায়ণ মাসুকার। হ্যাড নট কাম ইন টু মাই লাইফ, যদি আমার জীবনে না আসতেন, দ্যাট ডে, সেই দিন, আই ওয়াজ বর্ন, আমি যেদিন জন্মগ্রহণ করেছিলাম, জুলাই 10 1949, 1949 সালের 10ই জুলাই আমি জন্মগ্রহণ করেছিলাম। সেদিন যদি আমার জীবনে না আসতেন এই নারায়ণ মাসুকার, তার এই ইগলের মতো চোখ নিয়ে, তাহলে আমার এই ক্রিকেটার হয়ে ওঠা হতো না, বা এই বইটাও লেখা হতো না। কেন? ব্যাপারটা আমরা পড়ে দেখি। ইট সিমস দ্যাট নান কাকা, অ্যাজ আই কল্ড হিম, নান কাকা, তাকে আমি নান কাকা বলে ডাকি, কাকে? নারায়ণ মাসুকারকে। ইট সিমস দ্যাট, তিনি লক্ষ্য করেছিলেন যে, সিমস মানে লক্ষ্য করা, হু হ্যাড কাম টু সি মি ইন হসপিটাল, তিনি আমাকে হসপিটালে দেখতে এসে, অন মাই ফার্স্ট ডে ইন দিস ওয়ার্ল্ড, আমি এই পৃথিবীতে যেদিন প্রথম এসেছিলাম সেই দিনই, নোটিসড এ লিটিল হোল নিয়ার দ্য টপ অফ মাই লেফট আর্ম লবি, তিনি লক্ষ্য করেছিলেন আমার বাঁ কানের লতিতে একটা ছোট্ট ছিদ্র আছে। দ্য নেক্সট ডে হি কেম এগেন, এবং পরের দিন তিনি আবার আসলেন,
অ্যান্ড পিক আপ দ্য বেবি লেইং অন দ্য ক্রিব নেক্সট টু মাই মাদার। এবং তিনি পরের দিন আবার আসলেন এবং আমার মায়ের কোলের মধ্যে শুয়ে থাকা বাচ্চাটাকে তিনি তুলে নিলেন। টু হিজ আটার হরর, এবং তিনি খুব জোরে চিৎকার করতে শুরু করলেন। হি ডিসকভার্ড, তিনি দেখতে পেলেন, ডিসকভার্ড কথাটার অর্থ এখানে দেখতে পাওয়াই বলতে হবে আর কি, বা নজর দিলেন আর কি, দ্যাট দ্য বেবি ডিড নট হ্যাভ দ্য হোল অন দ্য লেফট হ্যান্ড লবি, যে বালকটির সেই বাকানের লতিতে সেই ছিদ্রটাই নেই। অর্থাৎ প্রথম দিন যে ছিদ্রটি দেখেছিলেন, এখন যে বাচ্চাটিকে তিনি দেখছেন সেই বাচ্চাটির বাকানের লতিতে ছিদ্র নেই। এ ফ্রান্টিক সার্চ অফ অল দ্য ক্রিবস ইন দ্য হসপিটাল ফ্লোড, পুরো সম্পূর্ণ হসপিটালটাকে একদম দারুণভাবে খোঁজাখুঁজি শুরু হলো। অ্যান্ড আই ওয়াজ ইভেনচুয়ালি লোকেটেড স্লিপিং বিচফুলি বিসাইড, এবং শেষ পর্যন্ত আমাকে খুঁজে পাওয়া গেল ঘুমন্ত অবস্থায়। কোথায়? বিসাইড, বিসাইড মানে পাশে। কার পাশে? বিসাইড এ ফিশার ওম্যান, একটা জেলেনির পাশে আমি নিশ্চিন্ত অবস্থায় ঘুমিয়ে আছি, সেই অবস্থায় আমাকে পাওয়া গেল। জেলেনি, ফিশার ওম্যান অর্থাৎ মাছ টাছ ধরে এরকম একজন জেলে, তার ওয়াইফ জেলেনি। টোটালি অবলিভিয়াস অব দ্য কমিশন আই হ্যাড কস্ট, এবং শেষমেশ এটা দেখা গেল যে এটার কারণ কি? দ্য মিক্স আপ অ্যাপিয়ার ফলোয়িং আফটার দ্য বেবিস হ্যাড গিভেন দেয়ার বার্থ, অর্থাৎ বাচ্চাগুলোকে স্নান করানোর সময় এটা একটা মিক্স আপ, অর্থাৎ পরিবর্তন হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ বাচ্চাটাকে চেঞ্জ হয়ে গেছে কখন? স্নান করানোর সময়, অর্থাৎ তার জায়গায় অন্য বাচ্চা চলে এসছে। প্রভিডেন্স হ্যাড হেল্প মি টু রিটেন মাই ট্রু আইডেন্টিটি, অর্থাৎ এখানে আমার সত্যি যে পরিচয়, সেই পরিচয়টাকে রক্ষা করার একটা আইডেন্টিটি মানে পরিচয় এখানে দেওয়া হয়েছে। অ্যান্ড ইন দ্য প্রসেস চার্টার দ্য কোর্স অফ মাই লাইফ, এবং এটা আমার সম্পূর্ণ জীবন ধরে এটা আমার সঙ্গে ছিল। আই হ্যাভ অফেন ওয়ান্ডার্ড, আমি কখনো কখনো অবাক হই, হোয়াট উড বি হ্যাপেন্ড, যে কি না হতো, ইফ নেচার হ্যাড নট মার্ক মি আউট, যদি নেচার, প্রকৃতি আমাকে এইরকমভাবে একটা চিহ্ন দিয়ে আমাকে আলাদাভাবে মার্ক না করতো। অর্থাৎ বাকানের, সবাই তো নর্মাল, তার মধ্যে ওর বাকানের লতিতে একটা ছিদ্র ছিল। প্রকৃতি যদি তাকে প্রাকৃতিকভাবে জন্ম থেকেই, ফলে প্রকৃতি যদি তাকে এই চিহ্নটা না দিত তাহলে তার কি না হতো, তাহলে তো সে চেঞ্জ হয়ে যেত আর কি। and given me my guard by giving me the small hole on the left hand lobby, বলছে আমাকে একটা যেন গার্ড দিয়ে দিয়েছে, মানে সুরক্ষা দিয়ে দিয়েছে আমার বাকানের লতিতে এই ছিদ্রটা দিয়ে। অ্যান্ড ইফ নান কাকা হ্যাড নট নোটিস দিস অ্যাবনর্মালিটি, এবং নান কাকা যদি এটা অ্যাবনর্মালিভাবে, খুবই সাধারণভাবে এটাকে না দেখতে পেত, পারহ্যাপস, সম্ভবত, আই উড হ্যাভ গ্রো আপ টু বি অ্যান অবসকোর্স ফিশারম্যান, তাহলে আমাকে নিশ্চয়ই একজন জেলে হিসাবে বড় হয়ে উঠতে হতো। টয়লিং সামওয়্যার অ্যালং দ্য ওয়েস্ট কোস্ট, এবং কোনো একটা পশ্চিমের সমুদ্র তীরে আমাকে সময় কাটাতে হতো। অ্যান্ড হোয়াট অ্যাবাউট দ্য বেবি হু, এবং সেই বালকটির কি হলো? ফর এ স্পেল, যে সামান্য সময়ের জন্য টুক মাই প্লেস, আমার জায়গাটা নিয়েছিল। আই ডু নট নো, আমি জানি না, ইফ হি ইজ ইন্টারেস্টেড ইন ক্রিকেট, আমি জানি না যে তার ক্রিকেটে কোনো রকম আগ্রহ আছে কি না, অর হোয়েদার হি উইল এবার রিড দিস বুক, অথবা সে আমার এই বইটা পড়েছে কি না। আই ক্যান অনলি হোপ দ্যাট, আমি এইটুকু আশা করতে পারি যে ইফ হি ডাজ, যদি সে এই বইটি পড়ে বা তার ক্রিকেটে কোনো আগ্রহ থাকে, হি উইল স্টার্ট টকিং এ লিটিল মোর ইন্টারেস্ট ইন সুনীল গাভাস্কার, তাহলে সে নিশ্চয়ই সুনীল গাভাস্কার সম্পর্কে একটু কোনো রকম আগ্রহের সঙ্গে কথা বলতে শুরু করবে।
তাহলে কারণ কি, সে তো সুনীল গাভাস্কারের সঙ্গে তার একটা পরিবর্তন হয়ে গেছিল, সে সুনীল গাভাস্কারের জায়গা নিয়েছিল, তাই সেটা বলার চেষ্টা করবে। এটা হলো প্রথম সেকশন। প্রশ্নগুলো কীরকম হতে পারে দেখুন, এখানে দেওয়া আছে, হোয়েন ওয়াজ সুনীল গাভাস্কার বর্ন, সুনীল গাভাস্কার কখন জন্মগ্রহণ করেছিলেন, হোয়াট ডিড সুনীলস আঙ্কেল মিস্টার নারায়ণ মাসুকার নোটিসড হোয়েন হি কেম টু সি দ্য বেবি ইন হসপিটাল, যখন হসপিটালে বাচ্চাটাকে দেখতে এসেছিল তখন তিনি কি লক্ষ্য করেছিলেন। এই বিষয়গুলো কিন্তু প্রশ্ন আকারে আপনাদের আসবে, এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, সবটাই আপনারা এর মধ্য থেকেই খুঁজে বের করতে পারবেন। আমরা সেকশন 2টা শুরু করছি। সেকশন 2টা একদম বাংলা মানে করে করে আপনাদেরকে সম্পূর্ণ বলে দেবো। আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি, ফলে এবং একই সঙ্গে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ করছি, এবং এই ভিডিওটাকে বন্ধুদের মধ্যে স্প্রেড করুন, ফলে যারা পরীক্ষা দিতে চায় তাদের যাতে সাহায্য হয় সেই দিকে খেয়াল রেখে ভিডিওটাকে স্প্রেড করবেন। সেকশন 2, my most vivid recollection of my childhood cricket playing days in the time I almost broken my mother's nose. বলছে আমার ভিভিড রিকালেকশন মানে মাঝে মাঝেই মনে পড়ে, এরকম রিকালেকশন মনে পড়ার মতো, অফ মাই চাইল্ডহুড ক্রিকেট প্লেয়িং, আমি আমার ছোটোবেলার ক্রিকেট খেলার ঘটনাগুলো কি, ইজ দ্য টাইম, যে সেই সময় আই অলমোস্ট ব্রকেন মাই মাদার নোজ, আমি আমার মায়ের নাক প্রায় ভেঙে দিয়েছিলাম। তাহলে তার ছোটোবেলার ক্রিকেট খেলার যে অভিজ্ঞতা বা যে ঘটনা তার মনে আছে সেটা হলো সে তার মার নাক প্রায় ভেঙেই দিয়েছিল। হি ইউজ টু বোল টু মি ইন দ্য স্মল গ্যালারি অফ আওয়ার হাউস, তিনি আমাকে প্রতিদিন বল করতেন। ইউজ টু কথাটা প্রতিদিন অর্থে ব্যবহার করা হয়। বল করতেন কোথায়, একটা স্মল গ্যালারি, একটা ছোট্ট গ্যালারিতে, ইন আওয়ার হাউস, আমাদের হাউসের সামনে, হোয়ার উই প্লে আওয়ার ডেইলি ম্যাচ, যেখানে আমরা আমাদের প্রতিদিনের খেলা খেলতাম, মানে একটা বাড়ির সামনে ছোট্ট জায়গায়, সেখানে তারা প্রতিদিনের খেলাটা খেলতো এবং মা তাকে বল করতো উইথ এ টেনিস বল, একটা টেনিস বল দিয়ে। সিন্স দ্যাট এরিয়া ওয়াজ স্মল শি উড নীল টু বোল, এবং যেহেতু এরিয়াটা খুব ছোট ছিল, ছোট্ট জায়গা, তাই সে বলটা উপর দিক থেকে ছুঁড়ে মারত, অর র্যাদার লব দ্য বল টু মি, অথবা বলটা আমার দিকে ছুঁড়ে দিত। আই হিট ওয়ান স্ট্রেট ব্যাক অ্যান্ড কট হার ব্যাং অন দ্য নোজ, আমি একেবারে সোজা একটা ব্যাট চালিয়েছিলাম এবং বলটা গিয়ে সোজা তার নাকে লেগেছিল। হুইচ স্টার্টেড ব্লিডিং, এবং রক্ত পড়া শুরু হয়ে গেল। অলদো ইট ওয়াজ এ টেনিস বল, যদিও এটা একটা টেনিস বল ছিল, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু অফ আস ওয়াজ ভেরি শর্ট, কিন্তু আমাদের দুজনের মধ্যে ডিস্টেন্সটা খুব কম ছিল। হুইচ অ্যাকাউন্ট ফর দ্য, যার কারণেই কি হলো, যে এত ডিস্টেন্স কম ছিল, যে যার কারণেই কি হলো, ফোর্স উইথ হুইচ দ্য বল হিট হার, যার কারণে বলের শক্তিটা খুব বেশি ছিল। আই ওয়াজ ফ্রাইটেন্ড, আমি ভয় পেয়ে গেলাম, বাট শি শার্কড ইট অফ, কিন্তু সে এটা থেকে বেরিয়ে এলো। ওয়াশ হার ফেস, তার মুখটা ধুয়ে নিল। অ্যান্ড অ্যাজ দ্য ব্লিডিং স্টপ, এবং তার রক্ত পড়াটা যখনই বন্ধ হলো, হি কন্টিনিউড দ্য গেম, সে আবার খেলা শুরু করলো। বাট ফর দ্য রেস্ট অফ দ্য ডে, কিন্তু তারপর থেকে সারাটা দিন, আই ওয়াজ অনলি ফরওয়ার্ড ডিফেন্স ফর মি, এবং বাকিটা দিন আমি শুধুমাত্র ফরওয়ার্ড ডিফেন্স করে গেলাম। অর্থাৎ ফরওয়ার্ড ডিফেন্স তোমরা ক্রিকেটের ভাষায় বোঝো, মানে বলটাকে শুধু ঠেকিয়ে যাওয়া। আই রিস্টেন মাই সেলফ অ্যান্ড প্লেড নো অ্যাটাকিং শট, এবং আমি আমার অ্যাটাকিং শট খেলার থেকে নিজেকে রিস্টেন মানে প্রতিহত বা বাধা দেওয়া, নিজেকে প্রতিহত করলাম। ক্রিকেট টু ইউজ এ ক্লিচ ইন মাই ব্লাড, মানে ক্রিকেট আমার কাছে আমার রক্তের মধ্যে মিশে আছে। মাই ফাদার ওয়াজ এ গুড ক্লাব ক্রিকেটার ইন হিজ ডে, আমার বাবা ভালো একজন ক্লাব স্তরের ক্রিকেটার ছিল তার সময়ে। অ্যান্ড নেন স্টুডেন্ট অফ দ্য গেম, এবং বেশ এই খেলার একজন ভালো ছাত্র।
Even now we have in interesting discussion on various aspect of the game. এবং এখনও আমি তার সঙ্গে আমাদের এই খেলা নিয়ে খুব দারুণ দারুণ আলোচনা করি। অ্যান্ড আই হ্যাভ ফাউন্ড হিজ অ্যাডভাইস ইনভ্যালুয়েবল ইন দ্য ডেভেলপমেন্ট অফ মাই কেরিয়ার। এবং আমি তার অনেক উপদেশ নিয়ে আমার কেরিয়ারটাকে উন্নতি করেছি, আমার এই ক্রিকেটের যে বিষয়টা সেটাকে অনেক উন্নতি করেছি। অ্যান্ড আই হ্যাভ অলরেডি সেড, এবং যেটা আমি ইতিমধ্যেই বলেছি, আই হ্যাভ হ্যাড দ্য প্রিভিলেজ অফ হ্যাভিং এ ক্রিকেটিং মাদার। এবং আমি অনেকটা এগিয়েছিলাম আমার একজন ক্রিকেটিং মা থাকার কারণে। প্রিভিলেজ মানে সুবিধা পাওয়া। ক্রিকেটিং মাদার, তার মা ছিল একদম মনের জন্য ক্রিকেটের জন্য পাগল এরকম আর কি। হু হেল্প মি টু টেক দ্য ফার্স্ট স্টেপ ইন দ্য গেম। এবং যেটা তিনি আমাকে আমার এই খেলার প্রথম পদক্ষেপ নিতে সাহায্য করেছিলেন। আই হ্যাভ কাম টু গেম আই হ্যাভ কাম টু লাভ। এবং এই যেটা তার জন্যই আমার এই খেলার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছিল। মাই আঙ্কেল, আমার কাকা মাধব মন্ত্রী হু প্লেড ফর ইন্ডিয়া ইন 4 অফিসিয়াল টেস্ট, যিনি ভারতের জন্য 4টে টেস্ট ম্যাচ খেলেছেন। দো নট ভেরি সাকসেসফুল, যদিও তিনি খুব সাকসেসফুল হতে পারেননি, ওয়াজ এ ফোর্স টু রিকন উইথ ইন ফার্স্ট ক্লাস গেম। কিন্তু সে বেশ প্রথম শ্রেণীর ক্রিকেটে কিন্তু খুব নাম করেছে। Whenever I went to my uncle's house, my favorite pastime used to be to take out his pullover and caress them with a sense of longing. এবং আমি যখন আমার এই কাকার বাড়িতে যেতাম, তার এই অতীতের সময়টা আমাকে কিন্তু খুব আকর্ষণ করতো। I was so attracted by the India Test pullover that once I even dared to ask him if I could take one, since he had so many. এবং আমার এটা আমাকে খুব আকর্ষণ করতো যে কি অ্যাট্রাক্টেড বাই দ্য ইন্ডিয়া টেস্ট পুলোভার, যে সেই সময়ের খেলাগুলো বা সেই সময়ের ঘটনাগুলো ওয়ান্স ইভেন ডিয়ার টু আস্ক হিম। এবং আমি তাকে সাহস করে জিজ্ঞেস করতাম আই কুড টেক ওয়ান, আমি কোনো একটা নেব, সিন্স হি হ্যাড সো ম্যানি, যে ট্রফিগুলো তার কাছে যেগুলো আছে তার থেকে কোনো একটা আমি নেব। মাই আঙ্কেল টোল্ড মি দ্যাট ওয়ান হ্যাজ টু সোয়েট অ্যান্ড আর্ন দ্য ইন্ডিয়া কালার। এবং আমার আঙ্কেল আমাকে বলতো একজনকে অবশ্যই অনেক ঘাম ঝরাতে হবে ভারতীয় কালারের জন্য, ভারতীয় কালার মানে ভারতীয় জার্সি পরার জন্য। অ্যান্ড আই টু শুড ওয়ার্ক হার্ড টু আর্ন দ্য ডেস্টিনেশন। এবং আমি অবশ্যই অনেক পরিশ্রম করব এই লক্ষ্যে পৌঁছানোর জন্য। দ্যাট ইজ এ লেসন আই হ্যাভ নেভার ফরগেটেন। এবং এই যে লেসনটা ছিল যেটা আমি কখনো ভুলিনি। লুকিং ব্যাক আই অ্যাম গ্ল্যাড দ্যাট, এবং পিছনের দিকে যখন তাকাই আই অ্যাম গ্ল্যাড দ্যাট মাই আঙ্কেল ডিড নট স্কুপ টু মাই চাইল্ডিশ ফ্যান্সি অ্যান্ড ইনস্টেড। এবং আমি যখন পিছনের দিকে তাকাই তখন আমি ভেবে আনন্দিত হই যে আমার কাকা আমার শিশুকালটাকে নষ্ট করে দেয়নি। taught me that there was no shortcut to the top। এবং তিনি আমাকে বলতেন যে উপরে ওঠার কোনো শর্টকাট পদ্ধতি হয় না। I was also fascinated by the many survivor he had and the large number of trophy he had won। এবং আমি তার যে অসংখ্য জেতা ট্রফি সেইগুলো দেখে কখনো কখনো উৎসাহিত হতাম। হোয়াট আই লাইক মোস্ট ওয়াজ দ্য স্ট্যাম্প। এবং যেটা আমি সব থেকে বেশি পছন্দ করতাম, দ্য স্ট্যাম্প বিয়ারিং অটোগ্রাফ of 1952 England teams, and I love to linger
ওভার দ্য অটোগ্রাফ অফ এভরি প্লেয়ার। আমি সব থেকে ভালোবাসতাম যে যে 1952 সালে ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে যে টেস্ট খেলা হয়েছিল, তাতে একটা স্ট্যাম্পের উপর সকল খেলোয়াড়দের সিগনেচার নেওয়া হয়েছিল সেই স্ট্যাম্পটা। এবং আই লাভ টু লিঙ্গার মানে হাত বোলানো, ওভার দ্য অটোগ্রাফ অফ এভরি প্লেয়ার। প্রত্যেকটা খেলোয়াড়ের অটোগ্রাফের উপর দিয়ে হাত বোলাতে আমার খুব পছন্দ হতো বা ভালো লাগতো। রাইট ফ্রম দ্য বিগিনিং, শুরু থেকে আই ওয়ান্টেড টু বিকাম এ ব্যাটসম্যান, আমি একজন ব্যাটসম্যান হতে চেয়েছিলাম। অ্যান্ড আই হেস্টেড লস মাই উইকেট, কিন্তু আমি বারে বারে আমার উইকেট লস করতাম, মানে আউট হয়ে যেতাম। দিস বিকজ সাস অ্যান অবসেন্স উইথ মি দ্যাট, এবং যার কারণে আমার সঙ্গে এই ঘটনাটা ঘটতো। ইফ দ্য রেস্ট অফ দ্য বয়েজ এভার গট মি আউট, প্রত্যেকেই আমাকে আউট করে দিত, আই উড ফর ফাইট অ্যান্ড ইভেনচুয়ালি ওয়াক হোম উইথ দ্য ব্যাট অ্যান্ড বল, এবং আমি সবার সঙ্গে গন্ডগোল করে আউট হওয়ার পরে ব্যাট বল নিয়ে বাড়িতে চলে আসতাম। দিস উড ব্রিং দ্য গেম টু অ্যান অ্যাপ্রাপ্ট এন্ড সিন্স নোবডি এলস হ্যাড এ ব্যাট অর বল, এবং খেলাটা এইভাবেই শেষ হয়ে যেত, কারণ কি অন্য কারোর ব্যাট বা বল ছিল না। দ্য বয়েজ ক্রাস্ট অ্যান্ড call me names, but the tension did not last long, and we generally got on very well. এবং এই যে বালকেরা আমাকে পিছন দিক থেকে নাম ধরে ডাকতো, এবং এই টেনশনটা মানে এই বিষয়টা খুব বেশিক্ষণ চলতো না, কারণ কি কিছুক্ষণের মধ্যেই আবার সব কিছু ঠিকঠাক হয়ে যেত। অ্যামং দিস আর্লি কমরেড, এই যে প্রথম দিকের আমার বন্ধুরা, উইথ হুম যাদের সঙ্গে আই প্লেড আমি খেলতাম, ওয়ার দ্য অ্যাম্বাইদরা দুই ভাই, দ্য মেন্ডাকরা দুই ভাই, অ্যান্ড সেভারেল আদার এবং অন্যান্যরা, হু মেড আপ আওয়ার টিম, যাদেরকে নিয়ে আমাদের টিম তৈরি হয়েছিল। হোয়েন এভার আই ব্যাটেড দে উড decided beforehand that they would appeal at a particular ball, and whenever I was out or not, এবং আমি যখন ব্যাট করতাম তারা নির্দিষ্ট একটা বলে আউটের আবেদন করতো, সেটা আমি আউট হতাম আর না হতাম। আই হ্যাড টু গো বাই দ্য মেজরিটি ভার্ডিক্ট, আমাকে বেশিরভাগের মতামতটাকে মেনে নিতে হতো। উই অফেন প্লে ম্যাচেস এগেনস্ট টিম মেড আপ অফ বয়েজ লিভিং ইন দ্য নাইবারিং, আমরা ম্যাচ খেলতাম আমাদের প্রতিবেশীদের বাচ্চাদের নিয়ে তৈরি টিমের সঙ্গে, নাইবারিং বিল্ডিং, অ্যান্ড হোয়ার ওয়াজ ট্রিমেন্ডাস ইন্টারেস্ট, এবং যেখানে একটা দারুণ উত্তেজনা থাকতো, উৎসাহ থাকতো, ট্রিমেন্ডাস ইন্টারেস্ট ইন দ্য ট্রফিস, সেখানে একটা ট্রফি থাকতো। অ্যাজ উই কল্ড দেম, দিস ট্রফিস ওয়ার স্মল হোয়াইট মেটাল, এই ট্রফিগুলো ছিল সাদা ছোট্ট ছোট্ট কাপ, হোয়াইট মেটাল সাদা রঙের ধাতব কাপ, ফর হুইচ যার জন্য উই অল কন্ট্রিবিউটেড, আমরা প্রত্যেকে এর জন্য কন্ট্রিবিউট করতাম মানে চাঁদা দিতাম, অ্যান্ড ব্রট ফর এ লিটিল অ্যাজ ₹150, এবং এটা 1.5 টাকা দিয়ে কিনে আনা হতো। তাহলে 1.5 টাকা দিয়ে একটা ট্রফি কিনে এনে পাড়া প্রতিবেশী টিমের সঙ্গে তারা ম্যাচ খেলতো। এই রকম ঘটনাগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। ভিডিওটা বেশ খানিকটা লম্বা হলো, বড় হলো, দুটো পার্ট একসঙ্গে পড়িয়ে দিলাম। আপনারা বারবার পড়বেন, বারবার দেখবেন ভিডিওটা, তাহলে আপনাদের এই বিষয় সম্পর্কে কোনো আর সমস্যা থাকবে না এই অধ্যায় সম্পর্কে। এই রকম প্রত্যেকটি অধ্যায়ের ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন। স্টে কানেক্টেড উইথ আস।